এই গোলামের মধ্যে যে গোপন কোনো একটা রহস্য আছে, যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। আমি সেজা চৌধুরী না। আমি জীবনে কখনো দুবাই যাইনি। আমার পরিচয় মির্জাবাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। একজন নারী কাঁদছে। তুমি আমার স্বামী, আমাদের মেয়ে শ্রেয়া। তুমি কেন চিনতে পারছো না? একজন বৃদ্ধা সন্দেহ করছেন। এই তো আমার সেজাত, আমার ছেলে, আমি চোখে দেখে বুঝি। আর একজন দারোয়ানের মতো লোক হুমকি দিচ্ছে। স্যার, এই গোলাম আপনাদের সবার চোখ ফাঁকি দিয়েছে। আজকে ওর পর্দা ফাঁস করে দেব। একই মানুষ নাকি দুইজন আলাদা? কেন একজন বলে আমি গোলাম মাওলা, কাজের লোক, আর অন্যজন নিজেকে সেজা চৌধুরী বলে দাবি করে? এই রহস্যের ভিতর আছে স্ত্রী পরিত্যাগের বেদনা, সন্তানের আশ্রয়হীনতা, ধনী বংশের দায়িত্ব আর গুপ্তচর মিশনের ভয়াবহ খেলা। আজকের এই প্রায় ৭৭ মিনিটের নাট্য ব্যাখ্যায় আমরা ঢুকব এক ব্যক্তির দ্বৈত সত্তার অলিগলিতে, যেখানে আছে ৪০০ টাকার সততা পরীক্ষা, গরিব মেয়ের ধনী প্রস্তাব ফিরিয়ে দেওয়া, রয়্যাল বেঙ্গল টাইগারের গোপন অভিযান, আর কাজের লোকের মুখে লুকানো অতীত। গল্পের নাম দ্বিতীয় সেজা। সাবধান, শেষ পর্যন্ত এসে আপনি নিশ্চয়ই ভুলে যাবেন আসল পাগলকে আর আসল নায়ককে। শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নিজস্ব চ্যানেল বিডি ড্রামা এন্টারটেনমেন্ট ২.০-এ। আজকের গল্পটি শুধু নাটক নয়, এটি এক টান টান থ্রিলার। একজন মানুষ কি একই সময়ে দুই জায়গায় থাকতে পারে? না, তবে একই মানুষ দুই ভিন্ন পরিচয়ে বাঁচতে পারে। কখনো সে সেজা চৌধুরী, কোটিপতি শিল্পপতি, কার্মা গ্রুপের মালিক, রয়্যাল বেঙ্গল টাইগার। কখনো সে গোলাম মাওলা, মির্জাবাড়ির কাজের লোক, ভ্যান চালক, চায়ের দোকানদার। এই গল্পে আমরা দেখব স্ত্রী প্রিয়া কেন বারবার বলছে তুমি আমার স্বামী, মেয়ে শ্রেয়া কেন বাবার হাত ধরে কাঁদছে, মির্জাবাড়ির বড় মেয়ে ঋতু ম্যাডামকে, আর কাজের লোক গোলামের ভেতরে আসলে কোন সত্য লুকিয়ে আছে। সমান্তরালে চলছে ফাতেমার গল্প, যে সাধারণ একটি মেয়ে ধনী ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে গরিব চায়ের দোকানদারকে বিয়ে করতে চায়। অজান্তেই আমরা মির্জাবাড়ি ভেতরে প্রবেশ করি। প্রিয়া নামের এক তরুণী তার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখে মুখে যন্ত্রণা। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। আরে কিন্তু তোর এত বড় সাহস! তোর বিছানায় তুই একতাছি? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। প্রিয়া সরাসরি ওই লোকটিকে সম্বোধন করে। বাবা, আমার কথা শোনো। ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো, আমি কিছু জানি না। ছোট মেয়ে শ্রেয়া এগিয়ে আসে। বাবা, আমি তোমাকে আবার হারাবো না। সে জড়িয়ে ধরে। লোকটা অসহায়ভাবে বলে, মামনি, তোমার নাম কি? শ্রেয়া কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি আমার নাম ভুলে গেছ? প্রিয়ার বক্তব্যে একদিকে অভিযোগ, অন্যদিকে আবেদন। সে ছেলেটি বা স্বামী নাম না এনে সেই লোক বলছে, যেন পরিচয়ের দূরত্ব তৈরি করছে। অন্যদিকে শ্রেয়ার বাবা ডাকা, নিষ্পাপ সন্তানের কান্না। এ দৃশ্যে পরিবার ভাঙার বেদনা ফুটে ওঠে। দর্শক বুঝতে পারে এই লোকটি, যাকে আমরা সেজা বলি, হয়তো মাথায় আঘাত পেয়েছে বা স্মৃতিভ্রমে ভুগছে। কারণ তার নিজের মেয়েকে চিনতে না পারা প্রাকৃতিক নয়। লোকটা সরে যাওয়ার চেষ্টা করে। প্রিয়া তাকে জড়িয়ে ধরে। প্রিয়া, তুমি কি আমাকে চেনো? আমি তোমার স্ত্রী, আর প্রেয়া তোমার মেয়ে। লোকটা হাত ছাড়িয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আপনার মনে হয় ভুল হচ্ছে। আপনি যে মানুষটাকে ভাবছেন
আমি সেই মানুষটা না। প্রিয়া আরও জোরালো হয়ে বলে, কি পাগল নাকি? এতদিন পর তুমি আমাকে দেখে কোথায় জড়িয়ে ধরবে? তারা তোমার সাথে মজা করছে। লোকটা শান্ত কণ্ঠে, আল্লাহ, আমি আপনার সাথে মজা করছি না। আসলে আমার মতো দেখতে আরেকটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হচ্ছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হতে পারেন। প্রিয়া, অসম্ভব, এটা কখনো হতে পারে না। একই গন্ধ, একই চোখ, একই চেহারা। তোমার মতো এমন কেউ হতে পারে না। তুমি আমার সাথে তুমি ওর সাথে। তখনই ওই লোকটি, যে নিজেকে গোলাম মাওলা বলে পরিচয় দেবে, চিৎকার করে ওঠে। আরে হঠাৎ করে দৃশ্যপট পাল্টে যায়। আমরা নিউজ রুম বা সিকিউরিটি কন্ট্রোল রুমে চলে আসি। সেই একই ব্যক্তি, যাকে এখন সেজা চৌধুরী ডাকা হচ্ছে, বসে আছেন। তার সাদা জামা, চোখে সানগ্লাস। তিনি নির্দেশ দিচ্ছেন। প্ল্যান হচ্ছে যেই ব্রেস্টগুলো আনতে বলছে সেগুলো নিয়ে এসো। তার সহযোগী স্যালুট দিয়ে বলে, জি স্যার। সেজা তখন চিৎকার করে ওঠে, তোমরা এভাবে স্যালুট দিচ্ছ কেন? এতে সবাই জেনে যাবে আমি সেজা চৌধুরী। তাহলে ড্রেস পরে লাভ কি? সহযোগী ভয় পায়। স্যার, আপনি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। আর ম্যাডাম জানলে আমাদের কঠিন শাস্তি দেবে, চাকরি থাকবে না। সেজা গম্ভীর হয়ে বলে, রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে। আমিও একাই চলব। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। যদি আমার কিছু হয়েও যায়, তোমরা আমার পেছনে আসবে, কিন্তু আমি চাই না। তারপর তিনি শিক্ষা দিতে থাকেন। আজকে আমি তোমাদের শেখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেমন বাতাস থেকে অক্সিজেন নিই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে নেয়। বুঝতে পেরেছ? সহযোগী শিহরিত, কি আর ম্যাডাম? সেজা হঠাৎ বুঝতে পারেন তিনি ম্যাডাম শব্দে সাড়া দিয়েছেন। তিনি নিজেই নিজেকে ধরা দেন। এই দৃশ্যে মাছের অক্সিজেন নেওয়ার উপমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয় শত্রুর চোখ ফাঁকি দিয়ে কিভাবে বাঁচতে হয়। রয়্যাল বেঙ্গল টাইগার, এটি তার কোড নেম। ম্যাডাম সম্ভবত তার বস বা স্ত্রী, যে কিনা এই পুরো অভিযান পরিচালনা করছেন। দর্শক বুঝতে পারে সেজা চৌধুরী শুধু ধনী শিল্পপতি নন, তিনি একজন উচ্চপদস্থ গুপ্তচর বা কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার। তার ঘরজামাই হওয়া, গুলাম মাওলা সাজা সবই মিশনের অংশ হতে পারে। গল্প আবার গ্রামীণ প্রেক্ষাপটে ফিরে আসে। সেজা চৌধুরী ছদ্মবেশী। তিনি এখন একজন সাধারণ ভ্যানচালকের বেশ ধারণ করেছেন। ফাতেমা নামে এক তরুণী দোকান থেকে ফিরছে। সেজার সাথে ধাক্কা লেগে তার হাত থেকে চারটি জিনিস, হয়তো গ্লাস বা ফুলদানি, ভেঙে যায়। ফাতেমা রেগে। সেজার মা, ড্রাইভার ও কয়েকজন নিয়ে ফাতেমার বাড়িতে হাজির। তিনি নিজেকে পরিচয় দেন, আমি কারমা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সেজা চৌধুরীর মা। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ফাতেমার বাবা অবাক, কি বলছেন? মা, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, তাই আমি দেরি না করে বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি। ফাতেমা এগিয়ে আসে। মা প্রশ্ন করেন, তোমার নাম কি মা? ফাতেমা। মা, মাশাল্লাহ, মিষ্টি নাম। ফাতেমা গলা শক্ত করে, আন্টি, বেয়াদবি মানবেন না, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। মামি সবসময় চেয়েছি সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। সো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করব না। মা বোঝান, তুমি ভুল বুঝছ, আমার ছেলেটা অনেক ভালো। আমি কথা দিচ্ছি সে তোমাকে অনেক ভালো লাগবে। ফাতেমা, দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন। মা কিছুটা ক্ষুণ্ণ হয়ে বিদায় নেন। ঘরে ফিরে সেজা বলে, মা, এরকম বউ তুমি কোথায় পাবে?
যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নেই। সে জানে আমার কত কোটি টাকার সম্পত্তি, তবু আমাকে রেজেক্ট করেছে। লাখে এক পিস মা, আমি তাকে হাতছাড়া করব না। ফাতেমার প্রত্যাখ্যান অত্যন্ত সাহসী ও নীতিপরায়ণ। সে অতিরিক্ত টাকা বড় বিপদ ভাবে, নাকি সত্যি গরিব সংসারে বেড়ে ওঠা মানুষ হিসাবে ধনী পরিবারের জটিলতা এড়াতে চায়? এ দৃশ্যে বিন্দু পরিমাণ লোভ না থাকা বড় গুণ হিসাবে দেখানো হয়। সে যা এখানে দেখা সুন্দরী মেয়ে না পেয়ে গুণী ও সতী মেয়ে পাওয়ার আনন্দে উদ্বেল। তার মা তাকে সমর্থন করে, যা উন্নত মানসিকতার পরিচয়। সে যা মাকে বলে, মা, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করব। মা বিস্মিত, মানে কি? সে যা, আমি চায়ের দোকানদার সেজে ওর বাবার কাছে প্রস্তাব নিয়ে যাব। মা বুঝতে পারেন ছেলের আন্তরিকতা, তিনি সম্মতি দেন। সে যা নিজেকে বদলে ফেলে, ময়লালা পাঞ্জাবি, দাড়ি, পুরনো ব্যাগ নিয়ে বের হয়। ফাতেমার বাড়ি ফের যাত্রা। এটি টাইকুন টু টি স্টল ওনার রূপান্তর। নাটকে এটি বারবার ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে এর প্রয়োজনীয়তা। কারণ ফাতেমা যদি জানত সে ধনী, সে রাজি হতো না। সে যা তাই প্রেমের পরীক্ষা নিচ্ছে, নাকি সত্যি গরিব সেজে ফাতেমার প্রকৃত মন জানতে চায়? দর্শক বুঝতে পারে এটা শর্তসাপেক্ষ প্রেম না নিঃশর্ত প্রেম, পরীক্ষা করার ব্যর্থ চেষ্টা। কিন্তু নাটকীয়তার স্বার্থে লেখক এই পথ বেছে নিয়েছেন। সে যা এখন আব্দুল, চায়ের দোকানদার, ফাতেমার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। সে যা ভুল কণ্ঠে, আসসালামু আলাইকুম চাচা। বাবা, ওয়ালাইকুম সালাম, তোমরা কারা? সে যা, চাচা, আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারবেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা একটু হেসে, বিয়ের প্রস্তাব নিয়ে আসছ? বাবা, তুমি কি কাজ করো? সে যা, ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। বাবা চিনতে পারেন, আরে আপনি এখানে? আরে আপনি সেই লোক যে আমার মেয়ের 400 টাকা দিয়েছিলেন। বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি টাকা মেরে দেবেন, কিন্তু এখন দেখছি আপনি খুবই সৎ মানুষ। তবে আপনারা এভাবে আমাদের বাড়িতে কেন? সে যা লজ্জায়, আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়েই আসছিলাম। প্রথম যেদিন আপনার মেয়েকে দেখি সেদিন আমার খুব ভালো লেগেছিল, আমি তাকে বিয়ে করতে চাই। ফাতেমা তখন সেখানে এসে পড়ে। ফাতেমা সেজাকে চিনতে পারে। সেজার পরিবার ও বন্ধুরা সবাই একসাথে, উত্তেজনা চরমে। এক আত্মীয় বলে, বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম, এই গোলামের মধ্যে যে গোপন কোনো রহস্য আছে সেটা আমরা কেউ জানি না। আরেকজন যোগ করেন, আমারও ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? মনির কাকা ধীরে ধীরে বলতে শুরু করেন, আমি যখন প্রথম এই গুলামকে মির্জাবাড়িতে দেখি, আমি বুঝতে পারি এই লোক স্বাভাবিক নয়। তার চলাফেরা, কথা বলা, চোখের দৃষ্টি সব মিলিয়ে এক অন্যরকম আভিজাত্য। সবাই চুপ করে শোনে। মনির কাকা, একদিন আমি গোপনে তার ঘর তল্লাশি করি। পেয়েছিলাম একটি পুরনো পাসপোর্ট, সেখানে নাম সেজা চৌধুরী, ছবি এই গোলামেরই, তারিখ অনেক পুরনো। তাহলে গোলাম আসলে সেজা চৌধুরী। তাহলে যে সেজা চৌধুরী সেজে ঘুরছে তিনি কে? সবাই হতভম্ব। ঋতু ম্যাডাম ঠান্ডা গলায় বলেন, আপনাদের আর বেশি জানার দরকার নেই, কিছু জিনিস গোপন রাখাটাই ভালো। গোলামকে ডেকে পাঠানো হয়। গোলাম আসে, তার মুখে এখন এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে বলে, হ্যাঁ, আমি আসল সেজা চৌধুরী, কিন্তু আমি কাউকে চিনতে চাই না। আমার মা মারা গেছেন বহু বছর আগে, আমার স্ত্রী আমাকে ত্যাগ করেছে, আমার মেয়ের মুখ আমি ভুলে যেতে চেয়েছিলাম, তাই আমি গোলাম সেজে কাজ করেছি।
শাস্তি হিসেবে। প্রিয়া চিৎকার করে ওঠে, এটা মিথ্যে, তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? গোলাম চুপ করে থাকে। অন্য সেজা তখন দরজা খুলে বেরিয়ে যায়। আমি শুধু একটি মিশন শেষ করতে এসেছিলাম, এখন আমার কাজ শেষ, বিদায়। ফাতেমা কোণে দাঁড়িয়ে সব দেখছে। সে বোঝে সে যাকে বিয়ে করতে রাজি হয়েছে সেই গরিব চায়ের দোকানদার, আসলে সেই নকল সেজা, যে জানে না সে আসলে সেজা না, একজন গুপ্তচর মাত্র। পর্দা নামে। এই ওপেন এন্ডিং দর্শককে নিজের মতো করে শেষ করতে দেয়। গোলাম আসল সেজা দাবি করছে, কিন্তু তার প্রমাণ কি? নকল সেজা পালিয়ে গেল, তার আসল পরিচয় কি? ফাতেমার সাথে তার সম্পর্কের কি হবে? লেখকের উদ্দেশ্য দ্বৈত সত্তার জটিলতা আর প্রতারণার ভয়াবহতা দেখানো। কে আসল সেজা, এই